মানুষ চাইলেও জুয়া কেন ছাড়তে পারে না। একজন মানুষ জানে জুয়া তার টাকা শেষ করে দিচ্ছে, সে জানে পরিবারের সমস্যা হচ্ছে, সে জানে গতকালও সে হেরেছে, তারপরও আজ সে আবার মোবাইল খুলে একটা বেট করে। প্রশ্ন হলো, সে কি সত্যি নিজের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে, নাকি তার মস্তিষ্ক এমন একটা চক্রের মধ্যে আটকে গেছে যেটা তাকে বারবার একই কাজ করতে বাধ্য করছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, অনেক সময় মানুষ জুয়ায় টাকা হারানোর পরেও কেন আবার খেলতে চায়। আজ আমরা দেখব জুয়ার আসক্তির পেছনে মস্তিষ্ক কিভাবে কাজ করে, কেন মানুষ হারার পরও থামতে পারে না, আর সাইকোলজি ও বিজ্ঞানের গবেষণা আমাদের কি বলে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে জানবো শুধু ইচ্ছা শক্তি দিয়ে কেন এই সমস্যার সমাধান সবসময় হয় না। জুয়া শুধু টাকার খেলা নয়। প্রথমে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। অনেকে মনে করেন জুয়ায় আসক্ত মানুষ আসলে লোভী, কেউ মনে করেন তার আত্মনিয়ন্ত্রণ নেই, আবার কেউ বলেন চাইলেই তো ছেড়ে দিতে পারে না। কিন্তু বিষয়টা এত সহজ নয়। জুয়া এমনভাবে তৈরি হতে পারে যে সেখানে পুরস্কার, অনিশ্চয়তা এবং প্রত্যাশা, এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করে। ধরুন আপনি একটা গেম খেলছেন, আপনি জানেন না পরের বার জিতবেন নাকি হারবেন, কিন্তু মস্তিষ্কের কাছে এই অনিশ্চয়তাই অনেক সময় অত্যন্ত শক্তিশালী উদ্দীপনা তৈরি করে। আপনি হারলেন, মস্তিষ্ক বলল আরেকবার চেষ্টা করলে হয়তো এবার হবে। আবার হারলেন, তখন মনে হতে পারে এতবার হারলাম, এবার তো জেতার পালা। আর কখনো যদি হঠাৎ বড় একটা জয় আসে, তখন সেই অভিজ্ঞতাটাকে আরো শক্তিশালী করে দিতে পারে। এখানে শুরু হয় বিপজ্জনক চক্র। ডোপামিন আসলে কি করছে? এখানে আসে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম। ডোপামিনকে অনেকে শুধু সুখের রাসায়নিক বলে থাকেন, কিন্তু ব্যাপারটা আরো সূক্ষ্ম। ডোপামিন আমাদের পুরস্কার, প্রত্যাশা, শেখা এবং কোনো কিছু পেছনে ছুটতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরস্কারটা নিশ্চিত নয়। কখনো জয়, কখনো হার, আবার হঠাৎ একটা বড় জয়। এই ধরনের অনিশ্চিত পুরস্কার মস্তিষ্কের শেখার প্রক্রিয়াকে খুব শক্তিশালীভাবে প্রভাবিত করতে পারে। এমনকি গবেষণায় দেখা গেছে গেমিং ডিসঅর্ডার এর সঙ্গে রিওয়ার্ড প্রসেসিং এবং ডিসিশন মেকিং এর পরিবর্তনের সম্পর্ক রয়েছে। অর্থাৎ মানুষ শুধু টাকা জেতার জন্য খেলছে না, তার মস্তিষ্ক ধীরে ধীরে আরেকবার চেষ্টা করো এই আচরণটাকে শিখে ফেলতে পারে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষ যখন হারছে তখনও কেন খেলা বন্ধ করছে না? হারার পর কেন আরো বেশি খেলতে ইচ্ছে করে? এটার সঙ্গে জড়িত একটি পরিচিত ধারণা হলো লস চেজিং, অর্থাৎ হারানো টাকা ফেরত পাওয়ার জন্য আরো বেশি ঝুঁকি নেওয়া। ধরুন একজন ব্যক্তি 500 টাকা হারালো, সে ভাবলো আরো 500 টাকা খেলি, জিতলে আগের টাকাও উঠে আসবে। আবার হারলো, এবার তার মনে হলো এখন তো আরো বেশি টাকা উঠাতে হবে। এভাবে 500 টাকা থেকে 1000, তারপর 2000 ক্ষতি দ্রুত বাড়তে পারে। এখানে মানুষ একটা মানসিক ভুল করে, সে বর্তমান সিদ্ধান্তকে ভবিষ্যতে জয়ের সঙ্গে হিসাব করছে, কিন্তু আগের ক্ষতিকে মানসিকভাবে মেনে নিতে পারছে না। এর সঙ্গে সাঙ্ক কস্ট বা ইতিমধ্যে হারানো অর্থের প্রভাবও জড়িয়ে যেতে পারে। মানুষ ভাবে এত টাকা যখন হারিয়ে ফেলেছি, এখন ছেড়ে দিলে তো সব শেষ। কিন্তু বাস্তব সত্য হলো, আগে যে টাকা হারিয়েছেন সেটা পরের বেট জেতার সম্ভাবনা বাড়িয়ে দেয় না। গতবার 5 বার হারার কারণে 6বার জেতা নিশ্চিত হয়ে যায় না। তবু মানুষের মস্তিষ্ক অনেক সময় এমনটা অনুভব করে, এবার তো জিতবো। এখানে আরেকটি সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে, গ্লেম্বার ফ্যালাসি। ধরুন একটা কয়েন 10 বার টস করলেন এবং প্রতিবার হেড এলো, অনেকের মনে হবে এবার তো টেল আসবেই। কিন্তু যদি কয়েনটি ফেয়ার হয়, তাহলে আগের 10 বার হেড আসা পরের টস এর সম্ভাবনাকে জাদুর মতো বদলে দেয় না। জুয়ার ক্ষেত্রেও একই ধরনের ভুল চিন্তা দেখা যায়। মানুষ ভাবে অনেকক্ষণ হারছি, এবার নিশ্চয়ই জিতব, কিন্তু বাস্তবে ভাগ্য আপনার আগের ক্ষতির হিসাব রাখে না।
মেশিনও জানে না আপনি কত টাকা হারিয়েছেন। কাট এবং র্যান্ডম আউটকাম ও আপনার কষ্টের কথা জানে না। আপনার মস্তিষ্ক হিসাব রাখছে, কিন্তু র্যান্ডম সিস্টেম রাখছে না। এই পার্থক্যটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি এটা শুধু ইচ্ছা শক্তির সমস্যা? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। চাইলেই যদি ছেড়ে দিতে পারে, তাহলে কেন পারে না? কারণ অ্যাডিকশন এর ক্ষেত্রে শুধু ইচ্ছা শক্তির কথা বললে পুরো বিষয়টা বোঝা যায় না। যেখানে গ্লেম্বিং এর সুযোগ কমে যায় এবং ট্রিগিং সিচুয়েশন এড়ানো যায়। যেমন ব্যাটিং অ্যাপ মুছে ফেলা, অ্যাকাউন্ট ব্লক করা, টাকার অ্যাক্সেস সীমিত করা, বিশ্বস্ত পরিবারে কাউকে আর্থিক ব্যবস্থাপনা যুক্ত করা এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নেওয়া। কারণ লক্ষ্য শুধু আর খেলবো না বলা নয়, লক্ষ্য হলো যে সিস্টেম মানুষকে আবার খেলতে নিয়ে যায়, সেই সিস্টেমটাকে ভেঙে দেওয়া। বাস্তব পরিবর্তন কোথা থেকে শুরু হয়? তাহলে কেউ যদি সত্যি জুয়া ছাড়তে চায়, কোথা থেকে শুরু করবে? প্রথম ধাপ, সমস্যাটা স্বীকার করা। আমি চাইলে যে কোনো সময় থামতে পারবো। এই বিশ্বাস অনেক সময় সাহায্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ধাপ, অ্যাক্সেস কমানো। যে অ্যাপ, ওয়েবসাইট, বন্ধুদের গ্রুপ বা পরিস্থিতি আপনাকে গ্লেম্বিং এর দিকে ঠেলে দেয়, সেগুলো থেকে দূরত্ব তৈরি করা। তৃতীয় ধাপ, টাকার ওপর ফ্রিকশন তৈরি করা, অর্থাৎ ইমপ্লেসিভ বেটিং যেন এক ক্লিকে করা না যায়। চতুর্থ ধাপ, একজন বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলা। কারণ গোপনে সমস্যাটা বহন করলে রেফসি এর ঝুঁকি আরও কঠিন হতে পারে। আর যদি বারবার চেষ্টা করেও থামতে না পারেন, তাহলে এটাকে দুর্বলতা ভাববেন না। একজন কোয়ালিফাইড মেন্টাল হেলথ বা অ্যাডিকশন স্পেশালিস্ট এর সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ। শেষে একটা বিষয় মনে রাখুন, জুয়ার সবচেয়ে বিপজ্জনক মিথ্যা হলো আরেকবার খেললে সব টাকা ফেরত পাবো। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে সেই আরেকবারই পরের ক্ষতি দরজা খুলে দেয়। আপনি যে টাকা হারিয়েছেন সেটা ফিরে পাওয়ার সবচেয়ে নিরাপদ উপায় আরও ঝুঁকি নেওয়া নয়, বরং অনেক সময় আসল জয় হলো খেলা বন্ধ করে দেওয়া। কারণ জুয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইটা টাকা নিয়ে নয়, লড়াইটা হচ্ছে নিজের মস্তিষ্কে তৈরি করা সে চক্রের বিরুদ্ধে। হারলাম তাই আরেকবার। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যার মধ্যে থাকেন, তাকে অপমান করবেন না। তুই দুর্বল, তোর ইচ্ছা শক্তি নেই, এই কথাগুলো সমস্যার সমাধান করে না। বরং বলুন, চলো সমস্যাটাকে বুঝি এবং সাহায্য নেই। কারণ আসক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব, কিন্তু অনেক সময় তার জন্য শুধু ইচ্ছা শক্তি নয়, সঠিক জ্ঞান, সঠিক পরিবেশ এবং সঠিক সাহায্য, তিনটিরই প্রয়োজন। আর মনে রাখবেন, জুয়া সবচেয়ে বড় জয় হলো জিতে যাওয়া নয়, সবচেয়ে বড় জয় হলো যখন আপনি আর খেলতেই বসেন না।